শুভ সন্ধ্যা friends. Am I audible? 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 আমি শুরু করছি ফ্রেন্ডস। আজকে প্রায় দিন পাঁচেক আপনাদের সঙ্গে কথা বলা হয়নি, সময় পাইনি। আগামী 3-4 দিনও সময় পাবো না, তাই আজকে একটু কথা বলে দিচ্ছি। আমি কয়েকটা রিসেন্ট নিউজ পেপার হেডলাইন্সের উপরেই কথা বলবো। আচ্ছা, যেমন আজকে আমি 8 ডিসেম্বরের দি সানডে স্টেটসম্যান্সের এডিটোরিয়াল পেজের একটা আর্টিকেল, হোয়াই ট্রাম্প ওন। দুটো পার্টে আছে, আমি প্রথম পার্টটা আজকে একটু কথা বলে নিচ্ছি। হোয়াই ট্রাম্প ওন, সবটা ডিসকাস করার সুযোগ নেই। হোয়াই ট্রাম্প ওন, একটা জিনিস বলি। ট্রাম্প, কারণ ইউএসএ ডিপ স্টেটের কন্ট্রোলে ওখানকার প্রিন্টেড মিডিয়া, অডিওভিজুয়াল মিডিয়া, এবং সেই মিডিয়ার চোখে দেখলে ট্রাম্প ইজ ভেরি আনপপুলার। বাট ট্রাম্প জিতল। অনেক কেস, অনেক খুনের চেষ্টা, তার মধ্যেও ট্রাম্প জিতল। এটার এই রহস্যটা কোথায়? অনেক কারণ। সব থেকে বড় কারণ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এখন একটা সেন্টিমেন্ট খুব কাজ করছে। সেই সেন্টিমেন্টটা হচ্ছে সেন্ট্রিস্ট, একটা ন্যাশনালিস্ট অ্যাটিচিউড, একটা সেন্ট্রিস্ট অ্যাটিচিউড। এই অ্যাটিচিউডটা যেমন রাশিয়াতে কমিউনিজম যাওয়ার পরে সেখানকার একটা পিরিয়ড পেরোস্ট্রাইকা, কনফিউশন, মুক্ত হাওয়া, confusions, all these things. But then a centrist force, a nationalist force, পুটিনকে দিয়ে আবার whatever of the USSR remaining, তার একটা রিকনস্ট্রাকশন আবার রাইজ শুরু হয়েছে, একটা সেন্ট্রিস্ট ফোর্স। তারপর আমেরিকাতেও তাই। রিপাবলিকানদের, এই যে রিপাবলিকানরা হচ্ছে ওখানকার হচ্ছে ওদের সাপোর্টাররা হচ্ছে ম্যান ফ্যামিলিজ, যারা ওখানে সয়েল এবং ল্যান্ড ফ্যাক্টরি হোল্ড করে, সেন্ট্রিস্ট ফোর্স, যারা ওখানকার আমেরিকাতে প্রাচীনতম বাসিন্দা। যারা ডেমোক্রেট হচ্ছে তারা যারা বাইরে থেকে মাইগ্রেট করে এসছে, রিসেন্ট অরিজিন, তাদের মধ্যে ডেমোক্র্যাটদের সাপোর্টার অনেক বেশি। আমেরিকার এই যে একটা সময় মনে করা হয়েছিল যে মনোপোলার ওয়ার্ল্ডে আফটার কোলাপস অফ দ্য ইউএসএসআর আমেরিকা উইল ডোমিনেট দ্য হোল ওয়ার্ল্ড সিন ইন অল প্লেনস, বিজনেস, আর্মি, সায়েন্স, ডিপ্লোম্যাসি। তা কিন্তু হয়নি। এবং এই যে ফল হয়েছে, এই ফলটা আমেরিকার মানুষ খুশি নয়, এবং তারা আর বেশি মাইগ্রেশন টু ইউএসএন সয়েল আর চাইছে না।
দে থিঙ্ক টু মাচ মাইগ্রেশন ইললিগ্যাল এবং আনস্কিল লোকের আগমন আমেরিকার মাটিতে, এটা ভালো না। এইভাবে এই যে সেন্ট্রিস্ট চিন্তাভাবনা, একটা ন্যাশনালিস্ট চিন্তাভাবনা, আবার আমেরিকা টু বি ফার্স্ট ইন এভরি স্পিয়ার, এই যে কলটা দেওয়া, আমেরিকা ফার্স্ট, এগেন আমেরিকা বেস্ট অফ দি ওয়ার্ল্ড, এই যে ডাক, এইখানে একদম ন্যাশনালিস্ট মাইন্ডেড লোকেরা ইউএসের এইখানটা ট্রাম্পের মধ্যে সেই আশাটার পূরণ হবেই আশা করছে, তাই ট্রাম্পকে তারা জিতিয়েছে। হ্যাঁ, দি কোলাপস অফ দ্য কমিউনিজম শ দি এমার্জেন্স অফ দ্য ইউনিপোলার ওয়ার্ল্ড, বাট তারপরেও তারা কিন্তু ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে পারেনি। তারা না অনলি কন্ট্রোলার অফ দি অ্যাফেয়ার্স অফ দি ওয়ার্ল্ড হতে পারেনি, এই জায়গাটা। এবার আমি আসছি আরেকটা জায়গাতে, আমি এই আর্টিকেলে ছেড়ে দিচ্ছি, এই যে সেন্ট্রিস্ট ফোর্সের রাইজ, ভারতবর্ষও তাই, ভারতবর্ষের সেন্ট্রিস্ট ফোর্সের রাইজ হয়েছে, এ ফোর্স অফ দি সয়েল। এবার আরেকটা আর্টিকেল আমি একটু আরেকটা আর্টিকেল একটু পড়ে নিচ্ছি, যেটা হচ্ছে যে আর্টিকেলটা বোধহয় আজকের আর্টিকেল, আজকে দি স্টেটসম্যানসের পেজ 9, পার্সপেক্টিভ, হোয়াই উইল জি প্লে বল উইথ দ্য ট্রাম্প অন ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে যে ট্রাম্প যে খেলাটা শুরু করবে বা অলরেডি করে নিয়েছে, এতে চায়নার প্রেসিডেন্ট জি কি এই খেলায় জয়েন করবে? উইল জি প্লে বল উইথ ট্রাম্প অন ইউক্রেন? এই জায়গাটা একটা খুব ভালো অ্যানালাইসিস আছে। অ্যানালাইসিস হচ্ছে এরকম, দেখুন ইউক্রেনে যুদ্ধে একদিকে আছে রাশিয়া, পুটিনের রাশিয়া, আর অন্যদিকে ইউক্রেন backed by the West European forces and USA, this USA of Biden. ট্রাম্প আগে থেকেই বলেছে তিনি জিতলে যুদ্ধ বন্ধ করে দেবেন, কারণ তার সে বলার হক আছে। তার কারণ ইউক্রেন যে অস্ত্রগুলো ব্যবহার করছে রাশিয়ার বিরুদ্ধে, মূলত সেগুলো সাপ্লাই করেছে ব্রিটেনের আমেরিকা। ব্রিটেনের আমেরিকা যদি এবার ট্রাম্প এসে যদি সেই ওয়েপন সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে শুধু ওয়েস্ট ইউরোপের সাহায্যে এই যুদ্ধ তার কন্টিনিউ করা এগেনস্ট রাশিয়া সম্ভব না। কিন্তু আবার এটা ভাবতে হবে যে, অর্থাৎ ট্রাম্প যখন বলেছে সে যুদ্ধ বন্ধ করে দেবে, সে পারবে, he will do it and he will be able to do it. এইখানটা যুদ্ধ যখন বন্ধ হবে, এই জায়গাটা একদম ট্রাম্পের সঙ্গে পুটিনের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যুদ্ধ বন্ধ হলে সব থেকে উপকারটা বেশি হবে ডাইরেক্টলি রাশিয়ার। রাশিয়া এই যুদ্ধ ভেবেছিল কয়েক সপ্তাহে শেষ করতে পারবে, তা কিন্তু হয়নি, বছর 2 বছর হতে চলছে যুদ্ধ। এবং রাশিয়ার অর্থনীতির অবস্থা কিন্তু ভালো না এই যুদ্ধে, যার জন্যে রাশিয়াকে ডিপেন্ড করতে হয়েছে অনেকটা চায়নার উপরে। অর্থাৎ ইউক্রেন ফ্রন্টে রাশিয়ার যুদ্ধ হওয়ার জন্যে রাশিয়ার লাভ হয়েছে। রাশিয়া ইউক্রেনের অনেকগুলো জায়গা, যেগুলো রুশ ভাষাভাষী জায়গা, সে দখল করেছে, এটা তার প্লাস পয়েন্ট। তো নেগেটিভ পয়েন্ট হচ্ছে ইট হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট অন চায়না, যেটা তার পক্ষে খুব ক্ষতির কারণ। সেই ডিপেন্ডেন্স থেকে বাঁচবার জন্য সে সাডেনলি কোরিয়ার সঙ্গে একটা ফ্রেন্ডশিপে চলে গেল। কোরিয়ার সঙ্গে যে পুটিন এসে ডাইরেক্টলি এই আন্ডারস্ট্যান্ডিং করে নেবে, এটা বেজিং কল্পনা করেনি, যার ফলে নর্থ কোরিয়া থেকে ডাইরেক্টলি রকেট নিয়ে চলে যাচ্ছে
যুদ্ধক্ষেত্রের জন্য রাশিয়া এবং সোলজার্স, একদম সোলজার্স, কোরিয়ান সোলজার্স আর নাও ফাইটিং ফর রাশিয়া ইন দ্য ইউক্রেন ফ্রন্ট। এটা চীন ভাবেনি, অর্থাৎ রাশিয়া চীনের উপর ডিপেন্ডেন্সটা কমাচ্ছে। চীন কিন্তু মনে প্রাণে চায় যে রাশিয়া তার উপর ডিপেন্ডেন্ট থাক। এবার দেখুন, যে মুহূর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে, রাশিয়ার এই চীনের উপর ডিপেন্ডেন্সটা থেমে যাবে, তাকে ডিপেন্ড করতে হবে না। এই জায়গাটাতেই চীনের ভয়। তাহলে চীন যেমন একটা উপকার করেছে, একটা গেইন পেয়েছিল যে রাশিয়া দুর্বল হয়েছে এবং রাশিয়ার উপর ডিপেন্ড করছে, পুরো ইউরেশিয়ার উপরে চীনের আধিপত্য বিস্তার হয়েছে। কিন্তু সেক্ষেত্রে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, রাশিয়ান ডিপেন্ডেন্স অন চায়না কমে যাবে, এটাই ভয় করছে চীন। আর এদিকে একটা মজা হয়েছে, ট্রাম্প তার 20শে জানুয়ারি তার ওখানে যখন অভিষেক হবে, যখন হি উইল টেক ওথ অ্যাজ প্রেসিডেন্ট অফ ইউএসএ, টু দ্যাট ফাংশন Trump already has invited Xi Jinping, the president of China. এবার জিপিং দোটানায় পড়ে গেছে। জিপিং সেই আহ্বানে সাড়া দিয়ে সে ওয়াশিংটন যাবে কিনা। তার কারণ জিপিং জানে তাকে ওয়াশিংটন ডাকা হয়েছে, মানে উদ্দেশ্য হচ্ছে সেই মোলাকাতের সময় ট্রাম্প এই কথাটা পারবে যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে আপনি আমাকে সহযোগিতা করুন, বা আপনি ইউ কাম ফরওয়ার্ড ইন দ্যাট গেম টু স্টপ দ্য ইউক্রেন ওয়ার। তাতে ওয়েস্ট ইউরোপের পরাজয় ঘটবে। এইবার এই খেলাতে, এই আহ্বানে জিপিং সাড়া দেবে কিনা, এই জায়গাটা জিপিং এর কনফিউশন। ক্লিয়ার? অর্থাৎ ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে গেলে চীনের যে আশা, যে লোভ জেগেছিল যে তার উপরে চীন ডিপেন্ডেন্ট হবে, এই জায়গাটা, এই আশাটা মার খাচ্ছে। বুঝতে পারলাম আমি? এবার অন্য জায়গা আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা জিনিস লক্ষ্য করেছেন বোধহয় আপনারা, যখন ইউক্রেন যুদ্ধের পরে যখন হোল আমেরিকা এবং ওয়েস্ট ইউরোপ রাশিয়া থেকে ফুয়েল, পেট্রোলিয়াম, গ্যাস সাপ্লাই যখন বন্ধ করলো, বয়কট করলো, তখন লাভ হলো চীন এবং ইন্ডিয়ার। ওরা অনেক কম দামে এই ফুয়েলসগুলোকে ইম্পোর্ট করতে শুরু করলো। ওরা ওয়েস্ট আমেরিকা এবং ওয়েস্ট ইউরোপ ইন্ডিয়াকে থ্রেট করেছিল, সে থ্রেটকে অমান্য করেও ইন্ডিয়া প্রচুর পেট্রোলিয়াম, অনেক সস্তায় পেট্রোলিয়াম রাশিয়া থেকে আমদানি করেছে থ্রু দ্য ট্রান্সপ্যাসিফিক রুট। এবং সেটা রিফাইন করে আবার সেই রিফাইন প্রোডাক্টগুলো সে ইউরোপকে বিক্রি করেছে। এই তো এবার দেখেছেন আপনারা বোধহয়, চীন তার ইম্পোর্ট অফ দিস পেট্রোলিয়াম প্রোডাক্টস ফ্রম রাশিয়া কমিয়ে দিয়েছে। তার কারণটা হচ্ছে তার নিজস্ব ডিমান্ড কমে গেছে। তার ডিমান্ডটা কেন কমে গেছে? তার মেশিনারি, প্রোডাকশন মেশিনারি আর বেশি সে চালাচ্ছে না। তার কারণ কি? ওয়ার্ল্ড মার্কেটে তার ট্রেড মার খেয়েছে। যেহেতু ওয়ার্ল্ড মার্কেটে তার ট্রেড মার খেয়েছে, তার প্রোডাকশন ডিমান্ডটাও কমে গেছে, তাই তার ডিমান্ড অফ দি পেট্রোলিয়াম প্রোডাক্টসও কমে গেছে। এটা আপনার প্রতি লক্ষ্য করেছেন। এবার আসছি আমি একটা অন্য আইটেমে। এবার আমি কটা এবার আরেকটা জিনিস, এই যে ইংল্যান্ড খুব দাবি করে যে তারা ফ্রি স্পিচকে খুব এনকারেজ করে। দে এনকারেজ ফ্রি স্পিচ, দ্য ফ্রিডম অফ স্পিচ, ডেমোক্রেসি। যে বড় বড় বাতেলাগুলো মারে, এই বাতেলাগুলো কত ভুল, কত ধাপ্পাবাজি।
একটা বড় উদাহরণ একটা আজকের আমি দেখি এটা কবেকার, টাইমস গ্লোবাল সানডে, টাইমস গ্লোবাল 8 ডিসেম্বর। এখানে দেখা যাচ্ছে দুজন ভারতীয়, টু ব্রিটিশ ইন্ডিয়ান্স স্ট্রিপড অফ দেয়ার অনার্স বাই কিং। দুজন ভারতীয় যারা ইংল্যান্ডে সেটেল করেছে এবং দে আর সিটিজেন, ব্রিটিশ ইন্ডিয়ান্স, তাদেরকে তারা তাদের সাফল্যজনক কাজের জন্য কিং দুটো বড় অনার দিয়েছিল। এবং বাংলাদেশ ক্রাইসিসের প্রেক্ষাপটে ওখানে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে ওরা প্রতিবাদ করেছে। আর একজন হিন্দু দর্শন এবং ধর্ম নিয়ে কিছু প্রশংসা করেছেন। এই অপরাধে দুজনের যে রাজার দেওয়া যে অনার ওরা উইথড্র করছে। এই হচ্ছে ওদের 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 ফ্রি স্পিচের প্রতি শ্রদ্ধার নমুনা। একটু পড়ে শুনিয়ে দিই। টু লিডিং ব্রিটিশ ইন্ডিয়ান্স কমিউনিটি ফিগার্স, টরি পীর রামি রেঞ্জার and Hindu Council UK Managing Trustee Anil Bhanath have been stripped of their honours. Multimillionaire Ranger has been stripped of CBE, that is the Commander of the Order of the British Empire, by the King, and Bhanath, the practicing accountant, has been stripped of his OB, that officer of the Order of the British Empire. The announcement came in the London Gazette on Friday. তাদের অপরাধ কি? তারা বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করেছে, আর একজন হিন্দু ধর্ম দর্শন নিয়ে প্রশংসা করেছে। ব্যাস, তাদের যে অনার উজ্জ করা হচ্ছে। এবার দেখুন যে ইউনুসকে ওয়েস্ট ইউরোপ নাকি পিস প্রাইজ দিয়েছিল, পিসে নোবেল প্রাইজ দিয়েছিল, পিসে নোবেল প্রাইজ। তার সে নোবেল প্রাইজকে উইথড্র করা হবে? উইল দ্য ইংল্যান্ড পিপল give a proposal of withdrawing that Nobel Prize in Peace to Yunus, that fanatic, that Islamist, যে বাংলাদেশের ডেমোক্রেসি এবং লিবার্টি টু রিলিজন সব ধ্বংস করছে। এই হচ্ছে ইংল্যান্ডের সকল ডেমোক্রেসি এবং রাইটসের প্রতি, ভ্যালুজের প্রতি সম্মান। আরেকটা জিনিস যেটা, হ্যাঁ, এক দেশ এক ভোট, এটা হেডলাইন হয়েছে পরপর কদিন, সমস্ত কাগজ, ইংরেজি কাগজ, বাংলা কাগজ, সব কাগজই পরপর হেডলাইন হয়েছে। হ্যাঁ, কংগ্রেস, এটা এবার প্রথমে এটা ক্যাবিনেট পাস হয়েছিল যে দে উইল পুট দ্য প্রপোজাল, দেন এটা অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে পাস হয়ে গেছে বাই মেজরিটি। এবার পরের প্রশ্ন হচ্ছে, এবার রাজ্যসভায় পাস করাতে হবে এবং 2/3 মেজরিটি চাই। সেটা কিভাবে হবে সেটা পরের প্রশ্ন। কিন্তু এই যে এক ভোট এক দেশ, অর্থাৎ একই সঙ্গে ভারতের সর্বত্র পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিগুলোতে ভোট হবে, যেটা ফ্রম দি ডেজ অফ পার্টিশন অফ 1947 থেকে যতটুকু মনে পড়ছে আপ টু 1969 পর্যন্ত, এই দীর্ঘ সময় ভারতবর্ষে এই একসঙ্গেই ইলেকশন অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে হয়েছে। এটা তখন সম্ভব হয়েছে, পরবর্তীকালে
পরবর্তীকালে এই কংগ্রেসের কতগুলো গুন্ডামির জন্য, যেমন র্যাম্প্যান্ট বিভিন্ন স্টেটসে সে গভর্নর রুল চালিয়েছে যখন যেখানে মনে হচ্ছে নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এই জন্য বিভিন্ন স্টেটসে একদম কংগ্রেসের হুইমসে, কি ইন্দিরা গান্ধী, তার আগে জওহরলাল নেহরু, তার আগেও কংগ্রেসের সময় অন্তত 100 বার গভর্নর রুল জারি করা হয়েছে, ইম্পোজ করা হয়েছে। ফলে ন্যাচারালি বিভিন্ন রাজ্যে ইন্টারিম পিরিয়ডে ইলেকশন করাতে হয়েছে এবং সেই প্রেক্ষাপটে বাধ্য হতে হয়েছে বিভিন্ন স্টেটসে বিভিন্ন সময় ইলেকশন। এখন ওরা কি আর্গুমেন্ট দিচ্ছে যে একসঙ্গে যদি স্টেট এবং পার্লামেন্টের ইলেকশন হয় এটা নাকি ফেডারেলিজমকে ক্ষতি করবে, ইট উইল ইনজিওর দ্য ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড ফেডারেলিজম অফ ইন্ডিয়া। কি গণতান্ত্রিক নাকি আরেকটা কি যুক্তি নাকি ভারতবর্ষের জিওগ্রাফির বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্লাইমেট, যখন কোথাও প্রচণ্ড গরম, অন্য কোথাও শীত, কোথাও চাষ, কোথাও খরা, এই যে বিভিন্ন রকম পাবলিকের বিভিন্ন রকমের সুবিধা অসুবিধে ইউনিফর্মলি একই সময় অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট করলে লোকের অসুবিধে হবে, কি যুক্তি? তাই যদি হয় তাহলে পার্লামেন্ট যখন ভোট হবে, যখন হিমাচল, দার্জিলিং, সিমলা, এইসব ইউপির নর্দার্ন পার্ট যখন বরফে ঢাকা থাকবে শীতকালে, তখন তো রেস্ট অফ দি কান্ট্রি গরমে থাকবে। বা যখন বেঙ্গলে ফ্লাড, যখন রাজস্থানে তখন তো গরম, তখন তো মরুভূমি। তাহলে কি পার্লামেন্ট ভোটটাও কি খণ্ডে খণ্ডে হবে? আর যদি জিওগ্রাফিক্যাল এবং ক্লাইমেটিক ডিফারেন্সের কথা বলা হয়, তাহলে কি পশ্চিমবাংলার পঞ্চায়েত, ধরুন পঞ্চায়েত ইলেকশন বা অ্যাসেম্বলি ইলেকশন, দার্জিলিংয়ে হিমালয়ান রেঞ্জ, নর্থের জিওগ্রাফিক্যাল প্রবলেমস, তাহলে ওখানে কি পঞ্চায়েত ভোটটা অন্য সময় হবে? আর সাউথ বেঙ্গলে এক সময়, মিডল বেঙ্গলে এক সময়। ইজ ইট অ্যাকসেপ্টেবল? You have to come to some middle point. You have to compromise some. There are extremes of demands, extremes of advantages and disadvantages. In between you have to come to the middle point, mean point এ আসতে হবে। Do it. এবং একসঙ্গে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে ভোট করলে অনেক খরচটা কম হবে। কারণ দেখা যাচ্ছে যে এভরি 2 to 3 months, always somewhere in this country, the country area is in election mode. Every few weeks, any zone of this country in election mode. And practically the country is always in the election mode. Election mode means আগের কমাস যে নিয়ম অনুযায়ী পুরো মেশিনারি engaged in the preparation of the vote, তারপরের ইফেক্টস, এবং ওই সময় all development of works are halt. তাহলে if a country is always in election mood সারা বছর, তাহলে ডেভেলপমেন্টাল ওয়ার্কটা হ্যাম্পার হচ্ছে। প্লাস যে দুবার এই যে ছড়িয়ে ছিটিয়ে ইলেকশন হচ্ছে, এতে খরচটা অনেক বেড়ে যাচ্ছে। এটা স্ট্যাটিস্টিক্যাল সত্য, এটা ফিনান্স একদম হিসেব করে দেখানো হয়েছে। তো সেই টাকাটা বেঁচে গেলে কার উপকার? দেশের উপকার। এরা চায় না সেটা। এরা সবসময় দেশটাকে ইলেকশন মোডে রেখে, আর ইলেকশন খেলা। ডেমোক্রেসির পার্ট শুধু ইলেকশন নয়, অনলি ভোটিং is not the part of a democratic the role of a democratic country. অনেক কাজ থাকে। ভোটিং is only one part to elect a government, local or state or center, will run the country, run the zone. That is not everything of the whole democratic process. এরপরে developmental process আছে। If the country remains always in a
ইলেকশন মোড, তাহলে যারা, কারণ এদেশে যেহেতু আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে যারাই পলিটিক্যালি ইলেক্টেড তারাই এক্সিকিউটিভ, তাহলে ইফ দ্য পলিটিশিয়ানস ইভেন এনগেজড অলওয়েজ ইন এ ভোটিং মোড, দেন এক্সিকিউশন ফর ডেভেলপমেন্ট তাদের রোলটা হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। এবার আসছি আমি, কিন্তু সব থেকে আপত্তি হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি সিকুমাকু কঙ্গোগুলোর, তার কারণ ওদের কাছে ইলেকশনে থাকাটাই ডেমোক্রেসি। কারণ ইলেকশনের সময় কোটি কোটি টাকা নয় ছয় করা যায়, অনেক ব্ল্যাক মানি প্লে করে, এই ব্ল্যাক মানি থেকে সুন্দর মুনাফা ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টে যাওয়া যায়। এবার আসছি আমি কতগুলো জায়গাতে। কলকাতা নিডস ট্রামস অ্যান্ড নট ব্যাটারি রান বাসেস। ক্যালকাটা নিডস ট্রামস, এখানে খুব ভালো অ্যানালাইসিসগুলো দেওয়া হয়েছে কতগুলো, যে ট্রামে অলরেডি ট্রামের জন্য তো রাস্তাঘাট তৈরিই ছিল, ট্র্যাক তৈরিই ছিল, আর ট্রামে যে পলিউশন খুব কম, ইলেকট্রিক রান পলিউশন খুবই কম, প্লাস যে দাবি করা হচ্ছিল যে ট্রামের স্পিড কম, কলকাতা শহরের যে জ্যাম, তাতে ভেরি স্পিডি ভেহিকেল রেখে লাভ কি, খুব ভালো অ্যানালিসিস কতগুলো আছে। When West Bengal government decided to drastically scale back Kolkata's 150-year-old tram service, leaving just a short heritage stretch from Maidan to Esplanade, it ignited a wave of protests from the environmentalists and tram enthusiasts alike. The official reasoning, low speed and road congestion, fails to hold up under academic scrutiny. Trams with their speed averaging 20 to 30 kilometers per hour match the pace of most public transport in the city. অর্থাৎ যে কথাগুলো বলে ট্রামটাকে তুলে দেওয়া হচ্ছে সেই যুক্তিটা খুব মিথ্যা। এবার আসছি আমি, হ্যাঁ, স্টেটসম্যানসের বিগেস্ট জুমলা ওয়াজ গরিবি হটাও। গরিবি হটাও ছিল ইন্দিরা গান্ধীর একটা মস্ত বড় ধাপ্পা। ওদিকে ওদিনের টাইমস অফ ইন্ডিয়াতে কংগ্রেস রিপিটেডলি উন্ডেড দ্য কনস্টিটিউশন, সেড প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তো জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সঞ্জয়, তারপরে কংগ্রেস গভর্নমেন্ট 100 বার প্রেসিডেন্ট রুল জারি করিয়েছে, ডিসমিসিং দ্য স্টেট গভর্নমেন্টস, অ্যান্ড ইট ইজ অনলি কংগ্রেস যারা কনস্টিটিউশনকে একদম স্তব্ধ করে দিয়েছিল এমার্জেন্সি ঘোষণা করে। তারা দাবি করে তারা নাকি ডেমোক্র্যাট, তারা নাকি ডেমোক্রেসির ভালো হোক চায়। এবার আরেকটা জিনিস আসছি আমি, আরেকটা জিনিস উইল মেক, এটা হোম মিনিস্টার শাহের একটা বক্তব্য, উইল মেক ছত্তিশগড় ফ্রি অফ মাওয়িস্ট বাই দ্য মার্চ 2026, হোম মিনিস্টার শাহ। এই মাওদের সম্বন্ধে আমার কতগুলো কথা আছে, মাওয়িস্টদের সম্বন্ধে। আমার কিছু বন্ধু, কারণ আমাদের যখন স্কুল লাইফ তখন তো এই মাওয়িস্ট পার্টিগুলো, মাওয়িস্ট গ্রুপগুলো খুব রাইজ করেছিল বেঙ্গলে, অ্যান্ড দ্যাট রিয়েলি থ্রিল দ্য পলিটিক্যাল মাইন্ডস, যে সত্যি বোধহয় ওরা মানুষের কিছু ভালো করতে চায়। তারপরে স্টেপ বাই স্টেপ যা দেখলাম আমরা, এবং আমার অনেক বন্ধু একদম মাওয়িস্ট ফিলোসফিতে খুব দীক্ষিত, তারা আমার খুব ভালো বন্ধু। অনেকে আছে খুব সৎ, ফিনান্সিয়ালি খুবই সৎ, বাট একদম ডেডিকেটেড টু দিস মার্ক্সবাদ এবং দিস মাওয়িজম। সমাজে কিছু কাজও করে। কিছু আছে খুব করাপ্টেড, তারা হচ্ছে অন দ্য সারফেস মাওয়িস্ট, কমিউনিস্ট, মাওয়িস্ট, অল দিস থিংস, ধান্দাবাজ একদম। এটা হচ্ছে কভার আপ। এবার আমার নিজের অভিজ্ঞতা একটা জায়গায় একটু বলি। যেমন ঝাড়খণ্ড হচ্ছে যেহেতু জঙ্গলমহল, এখানে মাওয়িস্টদের গ্রোথটা ভালোই হয়েছিল। স্টিল দে স্টে দেয়ার, এখন ওখানে সার্ভাইভ করে জঙ্গলমহলগুলোতে। কি চায় ওরা? এবং একসময় ভারতবর্ষের একদম নেপাল থেকে আরম্ভ করে আপ টু ছত্তিশগড় একটা রেড করিডোর তৈরি করেছিল, এবং এখানে একদম নেপাল থেকে আপ টু চায়না এই রুট ধরে ওদের ফ্রি প্যাসেজ ছিল।
খুব ফ্রি প্যাসেজ ছিল। বাট হোয়াট দে ওয়ান্ট, হোয়াট দেয়ার ডেভেলপমেন্ট, কি ডেভেলপমেন্ট করতে চায়, আমার অভিজ্ঞতা, ঝাড়খণ্ডের একটা জায়গা আছে বিশ্ব কল্যাণ আশ্রম। এটা হচ্ছে আমাদের শঙ্করাচার্য তৈরি করা একটা বিশ্ব কল্যাণ আশ্রম। এখানে এই আশ্রমে হাজার হাজার গরু আছে, প্রচুর লোক আছে, স্কুল আছে, হসপিটাল আছে, এগুলো আছে, এগুলো সব দাতব্য। এইখানে এই বিশ্ব কল্যাণ আশ্রমের আমি দুবার গিয়েছি, একবার মেডিকেল ক্যাম্প করতে গিয়েছি, একবার সার্জিক্যাল ক্যাম্প করতে গিয়েছি। কিন্তু মুশকিলটা হচ্ছে ওখানে বড় কিছু করতে গেলে অলওয়েজ চান্স দেয়ার ইউ ক্যান বি অ্যাটাকড বাই দ্য মাওয়িস্ট। এইখানে মিলিটারির হেল্প ছাড়া আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না। এবং আমি সার্জিক্যাল ক্যাম্পের সময় তাই দেখেছি, আই হ্যাড টু টেক দ্য হেল্প অফ দ্য মিলিটারি। সার্জিক্যাল ক্যাম্প করে যখন একদিনে আমি প্রায় 33টা হাইড্রোসিল হার্নিয়া অপারেশন করলাম, অল মেটেরিয়ালস আমি বেঙ্গল থেকে নিয়ে গেছিলাম, বাট আই হ্যাভ টু টেক দ্য হেল্প অফ মিলিটারি। কারণ সেই সময় ওখানে আশ্রমে পুজো আর্চা হচ্ছিল, একটা প্রোগ্রাম ছিল 2 সপ্তাহের, অ্যান্ড শঙ্করাচার্য নিজে ছিলেন, সর্বানন্দজি নিজে ছিলেন, এবং তার সঙ্গে আর্মিও ছিল। অ্যান্ড প্রেজেন্স অফ আর্মি মেড পসিবল মাই সার্জিক্যাল ক্যাম্প। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই অঞ্চলে শঙ্করাচার্য নিজের যে পারসুয়েশনে উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, যে জঙ্গলমহলে যে প্রচুর রাস্তাঘাট তৈরি হয়েছে, এটা জনগণের উপকারেই লাগার কথা। কিন্তু রাতের অন্ধকারে মাওয়িস্টরা এসে রাস্তাগুলো সব ভেঙে দেয়, একদম ভেঙে দেয়, একদম বোমা দিয়ে একদম ব্লাস্ট করিয়ে দেয়, ডিনামাইট দিয়ে ব্লাস্ট করে। এই যে রাস্তাগুলো ব্লাস্ট করিয়ে দিচ্ছে, যাতায়াতের অসুবিধে হচ্ছে, এইটা করে জনগণের কি উপকার হচ্ছে জানি না আমি। ওরা এটা করছে ওদের, যাতে পুলিশের গাড়ি না চট করে এসে ওদেরকে ঘেরাও করে, এই তো ওদের স্বার্থ। কিন্তু হাউ দিস ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস ইজ হেল্পিং দ্য ফিনান্সিয়াল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট অফ দি পুয়ার আনএডুকেটেড পিপল ইন জঙ্গলমহল, আমি জানি না কি এদের ফিলোসফি। এবার আসছি আমি আরেকটা জায়গায়, আরেকটা জায়গা যেটা হয়েছে, আরেকটা কতগুলো খবরের কাগজে খুব হেডলাইন হয়েছে, আরজিকর মেডিকেল কলেজের যে 2 জন ওই এক্স প্রিন্সিপাল এবং ওখানে সেই যে আমাদের সিভিক ভলেন্টিয়ার, তারা বেল পেয়ে গেছে, এই তো, আর ওরা বোধহয় বেল পেয়ে গেছে, আর ওই পুলিশ অফিসার বেল পেয়ে গেছে। এবার দেখুন, এ নিয়ে অনেক 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 কথা হচ্ছে, এ নিয়ে অনেক কথা আগেও বলেছি, অনেক বলছে। দুটো জিনিস বলি, এইটা নিয়ে একটা জিনিস খুব রটছে, যে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা খুব ভালো চলছে এবং জনগণ খুব খাচ্ছে এটা। আমি কতগুলো জিনিস একটু বলি। আচ্ছা, একটা বেসিক জায়গায় আসি, যেগুলো আলোচনা অনেকে করেছে বা আমি করেছি, সেগুলো আর রিপিট করছি না। দিল্লিতে যে অভয়াকাণ্ড হয়েছিল আর পশ্চিমবাংলায় যে আরজিকর মেডিকেল কলেজ যে ডক্টর অভয়াকাণ্ড, দুটো কি একই নেচারের? দিল্লির অভয়াকাণ্ড, একটা মহিলা মাঝরাতে বাসের মধ্যে ধর্ষিতা হয়েছিল এবং সঙ্গে তার নিজের বন্ধু ছিল, and that is accidental. এবং সেখানে যে ধর্ষিত অভয়া, সে বহু সপ্তাহ বেঁচে ছিল, তার বন্ধু সাক্ষী ছিল, একটা জীবন্ত সাক্ষী পাওয়া গেছিল।
এবং সেখানে ধর্ষিত অভয়া বহুদিন বেঁচে থেকে বয়ান দিতে পেরেছিল, এবং সেখানে স্টেট মেশিনারি কোথাও প্রমাণ লোপাট করেনি। It was relatively a simple case, maybe a big horror shown by the media. On the contrary, come to Arjikar Abhaya case, Dr. Abhaya case. It is a planned murder and rape, very planned. এবং এখানে মার্ডার এবং ডেথ হয়েছে, অর্থাৎ আপনারা ডক্টর অভয়ার কাছ থেকে কোনো রকম স্টেটমেন্ট পাচ্ছেন না, তার কোনো সাক্ষী নেই, কেউ জীবন্ত সাক্ষী নেই কিছু বলার জন্য। এবং এখানে একদম স্টেট মেশিনারি, হসপিটাল মেশিনারি সবাই অবভিয়াস দেখতে পাচ্ছে, এভিডেন্সগুলোকে লোপাট করেছে। এবং একদম একদম পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে নর্থ সেন্ট্রাল সমস্ত কমিশনাররা এবং ক্যালকাটা পুলিশ কমিশনার সবাই মিলে অ্যাক্টিভলি, এবং রাতে সিএম এর সঙ্গে কি কনসাল্ট হয়েছে, কনসাল্ট যে হয়েছে অন রেকর্ড, কিভাবে প্রমাণগুলো লোপাট করেছে। স্টেট মেশিনারি অ্যাক্টিভলি ইনভলভড। ফরেন্সিক মেটেরিয়ালসগুলোকেও ধ্বংস করা হয়েছে, বাপ মায়ের সম্মতি ছাড়াই ডেড বডিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশনে স্টেটের কোনো কোঅপারেশন নেই। এইখান থেকে সিবিআই কি এভিডেন্স তৈরি করবে? একটা ফলস এভিডেন্স তৈরি করে তাদের বেল আটকানো যায়, কিন্তু আলটিমেটলি ইউ হ্যাভ টু প্রুভ ইউর কেস। তো উইল দ্য সিবিআই উইথ ফলস এভিডেন্সেস submit a charge sheet to fail in the future at the trial phase to prove the case? এই জায়গাটার খুব ব্যাখ্যাটা এক্স সিবিআই ডেপুটি ডিরেক্টর উপেন বিশ্বাস খুব ভালো দিয়েছেন, এটা আপনারা দেখে নেবেন। এবং যেটা বলা হচ্ছে মিডিয়াতে, সিবিআই হ্যাজ ফেইলড টু সাবমিট চার্জশিট, এ কথাটা সত্য, বা সিবিআই হ্যাজ নট সাবমিটেড দ্য চার্জশিট, কোনটা সত্য? যদি সাবমিট করে ফেলে তার পক্ষে কি আর ইনভেস্টিগেশন বেশি কন্টিনিউ করার সুযোগ বেশি, না চার্জশিট না সাবমিট করে ইনভেস্টিগেশন এগোনো সম্ভব? আমি প্রথম দিন থেকে বলেছিল আরজিকর মেডিকেল ডক্টর অভয়ার ক্ষেত্রের রেপ মার্ডারের এভিডেন্স পাওয়া খুব কঠিন কাজ, কিন্তু এই রেপ মার্ডারের যে এভিডেন্স লোপাট হয়েছে, লোপাটকারীদের ধরাটা সহজ। সেই জায়গাটা সিবিআই উইল বি সাকসেসফুল, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। আরেকটা হচ্ছে যে ক্রিমিনাল ফিনান্সিয়াল ট্রানজাকশনস যেগুলো হয়েছে তার এভিডেন্সগুলো সিবিআই ইডি সব পাবে, সেই কেস থেকে ওরা বেরিয়ে আসতে পারবে না। বাট দিস এ টাইম কনজিউমিং। এবার বলি, অভয়ার কেস তো ফাস্ট ট্র্যাক কেটে হয়েছিল, ফাস্ট ট্র্যাকে, তবু সেখানে কতদিন সময় লেগেছিল? এখানে কি সেই সময়টা, এই কেস তো অনেক ডিফিকাল্ট কেস, অনেক ক্রিটিক্যাল কেস, অনেক কমপ্লেক্স কেস, অনেক পাকা মাথা পেছনে বসে আছে টু ডিস্ট্রয় দ্য কেস, এবং স্টেট গভর্নমেন্টের কোনো সাপোর্ট নেই। এবং এক্ষেত্রে দিল্লির সে অভয়া কেসের যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা কি রস করেছে এত হইচই? আরেকটা জিনিস, যে ডাক্তাররা বা আরজিকরের ডাক্তার নেতারা এত মিছিল করছে রাস্তায়, তাদের কেউ কি সিবিআই এর কাছে
নিজেরা কমপ্লেন করেছে যে কারা কারা খুনের ইনভলভড, রেপে ইনভলভড। এটা ভাবা খুব কঠিন। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন আরজিকর ক্যাম্পাসের ডাক্তারস, সিস্টার, স্টুডেন্টসরা অ্যাবসলিউটলি ইন ডার্কনেস অব দি ক্রাইম। এটা ভাবা খুবই কঠিন কাজ, এটা ভাবাটা অন্যায় হবে। আরজিকর ক্যাম্পাসের সিস্টারদের মধ্যে, ডাক্তারদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে, সিনিয়র জুনিয়র অনেকেই জানে হু আর দ্য ক্রিমিনালস। তারা খুব চুপ করে আছে কেন? তারা একটাকেও কথা বলছে না কেন? তারা একটা কোনো, যেখানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এক সময় ওখানে, তিনি ফিনান্সিয়াল যত করাপশন হয়েছিল উনি তো সাহস করে আগে স্টেট গভর্নমেন্টের কাছে পারেননি, কিন্তু পরবর্তীতে সিবিআইয়ের কাছে তো ইডির কাছে কমপ্লেনগুলো দেওয়ার সাহস দেখিয়েছেন। তারও জীবনের সংশয় আছে, সেটাই সাহসটা দেখিয়েছে। তার যে করে ডাক্তারবাবুরা এত আন্দোলন করার জন্য আগ্রহী, আন্দোলন করে যাচ্ছে। আন্দোলনের মূল টার্গেটটা কি? এই আন্দোলনের মধ্যে আছে টিএমসিপি আছে, সিপিএম আছে, নক্সালস আছে, এসইউসিআই আছে, সবাই আছে। কিন্তু কেউ তো কোনোদিন হোম মিনিস্টার পদত্যাগ করতে হবে এই দাবি করেছে কি? বা সবাই তো দেখতে পেয়েছে, যেখানে মুখ্য নিজে ওপেন প্রেসকে বলছেন আমি সারা রাত্রি এই পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। কি কথা বলেছেন? কেউ কি দাবি করেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ? কেউ কি নবান্ন অভিযান করেছে? কি করছে তারা? তারা সিবিআই দপ্তর অভিযান করছে। বাহ! as if CBI has raped the and killed the Dr. Abhaya. What is your cooperation to the CBI? And তোমাদের যে ডিমান্ডস, লিস্ট অফ ডিমান্ডস, সেটাও তো অবাক। অনেক ডিমান্ডস তোমরা করেছো, একদম ডিমান্ডস 1 থেকে 10 পর্যন্ত, একদম পশ্চিমবাংলার রাস্তাঘাট সোনা দিয়ে মুড়ে দিতে হবে, অনেক কথা। অভয়ার সম্বন্ধে ডিমান্ড কোথায়? আর এই মিছিলে একদম কাশ্মীর মাগে আজাদি, হ্যাঁ, এই আজাদির স্লোগান উঠতে পারে। একদম ভারতকে ভেঙে টুকরো টুকরো আজাদির স্লোগান, ডিভিসিভ ফোর্সের স্লোগান, দেশকে একদম ডিভিশনস করার এই স্লোগানগুলো উঠতে পারে। দ্যাট ইজ ওয়েলকাম। যারা 80-র দশক থেকে আরজিকর ক্যাম্পাসে হরর, করাপশন, মার্ডার্স করে আসছে সিপিএম এর যুগ থেকে, তারাই এখন নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনকে। এবং ঘুরিয়ে ফিরে এই যে সিপিএম, নকশাল, এসইউসিআই, টিএমসির এই যে মুভমেন্টসগুলো, কাকে বাঁচানোর জন্যে? এ কি অভয়াকে জাস্টিস দেওয়ার জন্যে? না নিজেদের পলিটিক্যাল ফেসকে আরো পপুলার করার জন্যে, টু গেইন সামথিং ইন ফিউচার, অ্যান্ড মমতাকে সেভ করার জন্য, টিএমসিকে সেভ করার জন্য? কখনো ভেবেছেন কখনো? এবার আসছি আমি আরেকটা কথা বলে শেষ করে দেব। কতক্ষণ হলো আজকে? আজকে আরেকটু কথা বলে নিই। বহুবার আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে পশ্চিম বাংলার পলিটিক্যাল চেঞ্জটা কবে আসছে। তখন তো বলেছিলাম আমি, কারণ 34 ইয়ার সিপিএম রুল, 14 বছর হয়ে যাচ্ছে প্রায় টিএমসিপি রুল, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের
মানুষের পলিটিক্যাল উইজডমের ইন্ডিকেটর না, তবু একটা জিনিস বলেছিলাম যে ইউজুয়াল কোর্সে ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তন ঘটবে না, সামথিং মিরাকুলাস উইল কাম। এবং আমি আরেকটা জিনিস বলেছিলাম যে দুটো বাংলাই জানি না কেন একই সঙ্গে এরাপ্ট করবে। অদ্ভুত, ওপার বাংলায় আনএক্সপেক্টেডলি অগাস্ট মাসে হাসিনাকে তাড়ানোর একটা আন্দোলন, একদম আমেরিকান ডিপ স্টেট, ইংল্যান্ড, চায়না সব কিছু মিলে একটা অদ্ভুত, ইভিন কংগ্রেস তার মধ্যে, ভারতবর্ষ কংগ্রেস, এই একটা চক্রান্তে আন্দোলন, স্টুডেন্টদের আন্দোলন শুরু হলো। কি দাবি? যে ওই যে রিজার্ভেশনটা তুলে দিতে হবে। সে তো হাসিনা গভর্নমেন্ট আগেই তুলে দিয়েছিল, কিন্তু সেখানে বাধা সৃষ্টি করেছিল কোর্ট। তারপরে কিন্তু আন্দোলন কন্টিনিউ করলো, এবং যেটা ছিল রিজার্ভেশন এগেনস্টে আন্দোলন টার্ন নিয়ে নিল হাসিনা তাড়াও আন্দোলনে, এবং আনা হলো কাকে? একটা নাকি পিস নোবেল প্রাইজ, এই লোকটা নাকি পিস নোবেল প্রাইজ পেয়েছিল, এই পপুলার ফেসটাকে আনা হলো, পেছনে পুরো টেরোরিস্টরা, ব্যাকগ্রাউন্ডের টেরোরিস্টরা। এই বাংলাদেশকে আনস্টেবল করার মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশকে পুরো টেরোরিস্টদের হাতে তুলে দেওয়া, সেই সঙ্গে ইন্ডিয়াকে আনস্টেবল করা। এই তো মূল জায়গাটা। বাংলাদেশ যখন আনস্টেবল হয়ে গেল, পিকুলিয়ারলি আরজিকর কাণ্ডের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সেও একটা টেম্পারেচার, একটা হিট জেনারেট করে গেল। একটা জিনিস মানতে হবে, সিপিএমের 34 ইয়ার্সে এবং তৃণমূলের 13 ইয়ার্সে এই ডক্টর অভয়া কাণ্ড নিয়ে জনগণের যে রাস্তায় নামা, এটা অভূতপূর্ব। যদিও এটা মানতেই হবে যে এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে মিসইউজ করেছে কিছু সিপিএম, কিছু টিএমসিপি, কিছু নকশাল, কিছু এসইউসিআই গ্রুপ, অ্যান্ড ডিস্ট্রয়েড ইট। এটা ফ্যাক্ট। বাট এটাও ফ্যাক্ট যে জনগণ, একদম পশ্চিমের জনগণ, মেন্টালি ভেরি আনহ্যাপি উইথ দ্য রুলিং পার্টি অ্যাক্টিভিটিস। এই প্রমাণটা হয়েছে, যদিও তাদের সে ইচ্ছা ক্রিস্টালাইজ করেনি, আন্দোলনটা ফলবতী হয়নি, কারণ স্যাবোটেজড হয়েছে। এবার আসি ওই প্রশ্নে যে মোদির সঙ্গে মমতার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এবার একটা কথা বলি, এই যে মোদি কেন পশ্চিম বাংলায় বেশি এমপি পায়নি, এটা কাকে দোষ দেবেন? এবং মোদিকে যে কিছু ছোট ছোট পলিটিক্যাল পার্টির উপরে ডিপেন্ড করতে হচ্ছে, এই দোষটা কার? আর বিজেপি বা এনডিএর কাছে কোনটা প্রায়োরিটি? ওয়েস্ট বেঙ্গলকে সেভ, পাবলিককে সেভ করা, না অ্যাজ এ হোল ইন্ডিয়াকে সেভ করা? হুইচ ইজ দ্য প্রায়োরিটি? ইজ বিজেপি এনডিএ is born to save West Bengal only, or it is born to protect the whole country? Target must be একদম ডিফাইন্ড। যদি কোনো কারণে বিহারের নীতিশ, মিস্টার পাল্টিরাম বা ওখানে জামাই অন্ধ্রের যদি কোনো কারণে একটু গিড়বিড় করে, হাউ টু প্রোটেক্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? অ্যাটলিস্ট একটা জিনিস এটা প্রমাণিত যে মমতাকে খুব বিহাইন্ড দ্য কার্টেন ধমক দিলে বিশেষ বিশেষ প্রয়োজনে, বিশেষ সময়ে
তার এমপিগুলো পার্লামেন্ট থেকে অ্যাবস্টেন করে, প্রয়োজনীয় বিলগুলো পাশ হয়ে যায়। মমতাও জানে তার সাইভারের জন্য এই থ্রেটের এইটা করে দিতে হবে। মমতা যে ক্ষমতায় আছে পশ্চিম বাংলায়, জিতেছে যেভাবেই জিতু, গুন্ডামি করে জিতু, যাই করে জিতু, এই জন্য কি আপনি বিজেপিকে দোষ দেবেন, মোদীকে দোষ দেবেন? আর এখন এনডিএ গভর্নমেন্টের কাছে কোনটা প্রায়োরিটি? পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূলের হাত থেকে উদ্ধার করা, না চায়না, পাকিস্তান, বাংলাদেশ ক্রাইসিস, ইউক্রেন ক্রাইসিস, তার ফরেন পলিসি, তার ডিফেন্স পলিসি, তার ইকোনমিক পলিসিকে প্রায়োরিটি দেওয়া, কোনটা? আপনি হলে কি করতেন? আর একটা জিনিস সবাই ভুলে গেছে, দ্য ভূপাল ট্র্যাজেডি। সালটা মনে আছে? ভূপাল ট্র্যাজেডি, এটা হচ্ছে 1982 সম্ভবত, 82 ভূপাল ট্র্যাজেডি। ক্যান ইউ ইমাজিন? সেন্টারে রাজীব গান্ধী, কেন্দ্রীয় সরকার, তখন এমপি ওয়াজ নট ডিভাইডেড, undivided MP, Madhya Pradesh, not divided to Jharkhand, Chhattisgarh and MP. ভূপাল, একদম ভূপাল শহর, সেখানে বসে আছে এই পয়জনাস ফ্যাক্টরিটা। ইয়েস, দেব মাল্য 84। এই সালটাও ছিল খুব সম্ভবত সেন্ট্রাল পার্লামেন্ট ইলেকশনের, এবং তার একদম সিটির মধ্যে তার যে এই পয়জনাস গ্যাসগুলো তৈরি হচ্ছিল ফর ইনসেকটিসাইড, অল দিস থিংস, এটা আমেরিকান ফ্যাক্টরি এখানে। কারণ আমেরিকার সয়েলে সেখানকার জনগণ কোনো পয়জনাস মেটেরিয়াল তৈরি করতে দেবে না, কারণ এনি টাইম গ্যাস লিক করে গেলে দ্যাট উইল কিল মেনি পিপল। তারা ভেরি কনসাস ফর দেয়ার ওন ইন্টারেস্ট, ওন হেলথ, ওন এনভায়রনমেন্ট, এবং সেই পয়জন গ্যাসগুলো তৈরি হচ্ছে ভূপালে। অ্যান্ড যে কোনো এখানে পয়জনাস গ্যাস তৈরি হয়, যেমন মিথাইল আইসোসায়ানাইড, MIC, বা তৈরি হয়, এদের কতগুলো নিয়ম আছে, কোন সাইজের চেম্বারে রাখা হবে, কোন টেম্পারেচারে রাখা হবে, এগুলো কতগুলো প্রোটোকল আছে। সেই প্রোটোকল দেখার না ছিল স্টেট গভর্নমেন্টের মেশিনারি, না ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের মেশিনারি। এবং যেদিন দুর্ঘটনা ঘটল, ভয়ঙ্কর দুর্ঘটনা, হাজার হাজার লোক মরে গেল, লাখো মানুষ পয়জনে একদম অজ্ঞান হয়ে গেল, হসপিটালাইজড হয়ে গেল, এবং এটাকে বলা হচ্ছে পৃথিবীতে সেকেন্ড গ্রেট ওয়ারের পরে সব থেকে ভয়ঙ্কর একটা কেমিক্যাল পয়জনের ট্র্যাজেডি। ইউনিয়ন কার্বাইড, ইয়েস, ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন, UCC, ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন, এবং তার আগে অনেকবার, যেহেতু প্রপার টেম্পারেচার মেনটেন হয়নি, চেম্বার সাইজ মেনটেন হয়নি, প্রোটোকল কিছু মেনটেন হয়নি, কারণ এইগুলো মেনটেন করতে গেলে কার্বাইড কোম্পানির খরচ বেড়ে যায়। সেই খরচটা কমানোর জন্যে সমস্ত প্রোটোকল, সমস্ত লেয়ার্সগুলোকে ডিমিনিশ করা হয়েছিল। যেখানে নিয়ম ছিল ছোট ছোট চেম্বারে রাখা, তারপরে বড় বড় চেম্বার রাখা হয়েছিল। যে টেম্পারেচার, কুল টেম্পারেচারে রাখার কথা, সেটা মেনটেন করা হয়নি, কারণ কোম্পানি খরচ বাঁচাতে চেয়েছে, বেশি মুনাফা করতে চেয়েছে। এবং আগে অনেকগুলো ছোট ছোট ব্লাস্ট হয়েছিল, ওয়ার্নিং দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও কোম্পানির অথরিটি কথা শোনেনি, এবং এমপি সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো অ্যাকশন নেয়নি। এত বড় গ্যাস ট্র্যাজেডি হওয়ার পরেও ওদের যে মালিক,
কে? একদম রাজীব গান্ধী, তখন রাজীব গান্ধী, আর তারই নিজের লোকই তো বসে আছে এমপিতে চিফ মিনিস্টার। তারা সেই ক্রিমিনাল যে মালিক, কার্বাইড কোম্পানির মালিককে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল। এত বড় ট্র্যাজেডির পরেও ভোপালের মানুষ কিন্তু কংগ্রেসকেই ভোট দিয়েছিল, এবং ভোপাল থেকে সেবারে অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন। কাকে দোষ দেবেন? আমরা কোন দেশে বাস করি? কোন মানসিকতার মানুষ আমরা? আমরা কি সত্যি চিন্তা ভাবনা করা মানুষ? কোনো রিজনিং আছে আমাদের? কাকে দোষ দেবেন? সেই ভোপাল ট্র্যাজেডির এখনো যারা ভিকটিম ছিল তারা এখনো সাফার করছে। এখনো পর্যন্ত কিছু কিছু এরিয়াতে এখন সেই পয়জন গ্যাসের ট্রেস আছে, পাওয়া যায়। এখনো সেই এরিয়াগুলো মানুষের থাকার উপযুক্ত নয়। এগুলো কেমিক্যাল, এটা কেমিক্যাল, মিথাইল আইসোসায়ানেট। হ্যাঁ, নর্মালি মিথাইল আইসোসায়ানেট should be stored in a small steel drums. UCIL stored MIC, Union Carbide stored MIC, in large tanks whose alarm system was not being checked daily. UCIL kept one manual backup system instead of 4-stage system, which was essential. The flare tower and the vent gas scrubber installed for tracing escaping gas was out of service for more than 4 months. The refrigeration system designed to inhibit volatilization of the MIC was kept idle. Besides, MIC was stored at room temperature instead of 4.5 degrees centigrade as prescribed in the manual. These technical flaws were encouraged by the management only to garner more income, and all at the very nose of the Congress central government and state central government. And the more tragedy, even after that incidents in this Bhopal city parliamentary constituency, Congress won. Atal Bihari Vajpayee was defeated. That's we are. আরেকটা পয়েন্ট বলে আমি আজকে থেমে যাব। যুগসংঘ একটা আর্টিকেল 16ই ডিসেম্বর, ভারতকে হিন্দু রাষ্ট্র বলার বহু কারণ আছে, অনেক কথা আছে, আমি ছোট। এই যে হোল ওয়েস্ট এশিয়া, সাউথ এশিয়াতে এতগুলো কান্ট্রি আছে, ওয়েস্ট এশিয়ার কোথাও ডেমোক্রেসি আছে? এতগুলো কান্ট্রি, নর্থ আফ্রিকা, ওয়েস্ট এশিয়াতে প্রায় 50টা মুসলিম কান্ট্রি আছে। এনিহার এনি ডেমোক্রেসি? ইভিন ইন্ডিয়ার ডাইনে বাঁয়ে না আছে ডেমোক্রেসি, না আছে সেকুলারিজম। জিন্না আপনার বার্থ অফ পাকিস্তান, হি ডিক্লেয়ার পাকিস্তান উইল বি সেকুলার কান্ট্রি। তা কি হয়েছে? মুজিবুর রহমান 1971 পরে উনিও মুখে বলেছিলেন সেকুলারিজম। ইজ বাংলাদেশ সেকুলার কান্ট্রি? এই দুটো পাকিস্তানেই তো মুসলিম হিন্দুদের সংখ্যা ড্রাস্টিক্যালি কমেছে। শুধু হিন্দু কেন, অল মাইনরিটিস দেয়ার, নন মুসলিম সংখ্যা কমেছে। নো মুসলিম মেজরিটি স্টেট টলারেট আদার্স। ইসলামে there is no place of secularism. Islam there is no place of human values.
হিউম্যান রাইটস, সেকুলারিজম, ডেমোক্রেসি। আপনারা কোরআনটা পড়বেন, কোরআনটা পড়া উচিত প্রত্যেকের। হিন্দুদের দোষ হচ্ছে তারা কোরআন পড়ে না, কোরআন পড়বেন। এখনো যে ভারতবর্ষে আছে ডেমোক্রেসি, ভারতবর্ষে এখনো যে মেজর মানুষ ধর্ম নিরপেক্ষ, দে টলারেট আদার রিলিজনস, তার একটাই কারণ, এখনো ভারতবর্ষ, এই ভারত হিন্দু মেজরিটি কান্ট্রি। এই ভারতবর্ষে গণতন্ত্র আছে বা তথাকথিত সেকুলারিজম আছে, এই জন্য গান্ধীর কোনো অবদান নেই, নেহরুর কোনো অবদান নেই। দিস কান্ট্রি, বিকজ হিন্দুইজম ইটসেলফ is democratic and secular, truest sense. হিন্দু ধর্মকে সেকুলার হওয়ার কোনো প্রয়োজন নেই। হিন্দু ধর্ম ফ্রম ইনসাইড, একদম ইনসাইডে এটা সবাইকে তারা সহ্য করে, সবাইকে তারা টলারেট করে, সবাইকে রেসপেক্ট করে, স্পেস দেয়। এটা ইনহেরেন্ট কোয়ালিটি। এদের জন্য সেকুলারিজম হওয়ার দরকার নেই। হিন্দুজ নিড নট বি সেকুলার। হিন্দুরা স্বাভাবিকভাবেই, স্বতঃস্ফূর্তভাবেই নিজের থেকেই সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাবান, এবং তারা ডেমোক্রেটিক। ডেমোক্রেটি আমাদের হিন্দু দর্শনের একদম ইনগ্রেডিয়েন্ট। গণতন্ত্র এবং অন্য ধর্মের প্রতি সহনশীলতা, এটা হিন্দু দর্শনের, হিন্দু ধর্মের ইনগ্রেডিয়েন্ট, একদম এসেন্সিয়াল পার্ট। আর সেকুলারিজম হিন্দুদের লোকেদের শেখানোর প্রয়োজন নেই। এরা খুব ন্যাচারালি এদের দর্শনের প্রসেসে এরা গণতান্ত্রিক মাইন্ডের লোক হয়, এরা ধর্মের প্রতি উদার হয়। তাই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করতে কোনো অসুবিধা নেই, বিকজ হিন্দু ধর্ম ইজ নট এ রিলিজন। এটা ধর্ম যা জীবনকে ধারণ করে, যা সমাজ রাষ্ট্রকে ধারণ করে। ইট ইজ নট এ রিলিজন। সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও তাই। অনেক মুসলিম পণ্ডিত, অনেক দার্শনিক, দেশে বিদেশে অনেক খ্রিস্টান ওয়ার্ল্ডের দার্শনিকও তাই বলেছেন, হিন্দুইজম ইজ নট রিলিজন, ইট ইজ এ ফিলোসফি অফ লাইফ, ইট ইজ এ ওয়ে অফ লাইফ। ইন্ডিয়া শুড বি ডিক্লেয়ার এজ এ হিন্দু রাষ্ট্র, কোনো সন্দেহ নেই। হিন্দু রাষ্ট্র ইজ নট এ ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র, এখানে সবার প্লেস আছে। And Hinduism should be declared as our state religion, where the people of other religions can reside, no problem, as it was in the past for centuries, for thousands of years. Shubharatri. Demallo, yes, Union Carbide and 84. দেবমাল্য গুপ্ত। লেট মি স্টপ হিয়ার। আমি দিন কয়েক থাকবো না। ও একটা জিনিস, হ্যাঁ, ও আর একটা জিনিস যেটা বলতে গেছিলাম, যেমন দ্য ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ ইজ সাডেন, অলমোস্ট সাডেন। ভেবেছিলাম আস্তে আস্তে হবে। ওয়েস্ট বেঙ্গলও সাডেন হলো, জানি না এটা কোন দিকে কোর্স নেবে। বাট নিউ ডেভেলপমেন্ট ডেফিনেটলি দ্য অনওয়ার্ড মার্চ অফ দ্য আরাকান লিবারেশন আর্মি, onward march of Arakan Liberation Army. It is not only moving towards the Bangladesh of Yunus, but also occupying zones of the Burma, that is ব্রহ্মদেশ, যেটা মিলিটারি জান্টা, এখন চায়না ব্যাকড মিলিটারি জান্টা যেটা রুল করছে, তারও একটা অংশকে সে দখল করছে। সেই সঙ্গে দখল করছে টুয়ার্ডস দ্য ওয়েস্ট, টুয়ার্ডস হিলি চাটগা। দেখা যাক হোয়াট হ্যাপেন্স, বাট দিস ডেফিনেটলি
a new development and sudden development. But Arakan Liberation Army was for a long period. We did not take notice of it. Now it is in our notice in the news headlines. এবং আমি একটা জিনিস ভেবেছিলাম যে বার্মা তো মহাকালের হাতের তালুর মতো, উনি জিওগ্রাফিটা জানেন। আর 1954 যখন উনি বসে আছেন, আর 1971 যখন বাংলাদেশ লিবারেশন ওয়ারে এ স্ট্রং আর্মি অফ 3000 টিবেটানসের যখন উপস্থিতি to fight against the Pak army in East Pakistan, then something is there, but ওটা আমি স্পেকুলেট করতে পারিনি। বাট দ্যাট আস্তে আস্তে বেরিয়ে আসছে, দেখা যাক what happens. Now Yunus has to tackle so many things. ওর কপালে যে কি আছে এটাই দেখা যাবে, এবং 22শে জানুয়ারির পরে এটা আরও স্পষ্ট হয়ে যাবে। ওকে একদিকে পূর্ব দিকে ওকে ট্যাকেল করতে হবে একদম আরাকান আর্মি, এদিকে ইন্ডিয়ার আর্মি অ্যান্ড গভর্নমেন্ট, এবং চায়নাও কিন্তু আস্তে আস্তে বার্মা থেকে হয়তো হাত গুটিয়ে নেবে। চায়না হয়তো খুব সম্ভবত আস্তে আস্তে বাংলাদেশ থেকেও, বাংলাদেশের আর এই যে ইউনুসের উপর থেকে হাত সরিয়ে নেবে। এইগুলো দেখার। এবার এমনও হতে পারে চীন বাংলাদেশকে একেবারে কোলে বসিয়ে কান মুলবে কিনা, যেটা সে করেছিল 1971-এ। প্রচুর হুমকি দিয়েছিল ইন ফেভার অফ ইস্ট পাকিস্তান, ইন ফেভার অফ পাকিস্তান, কিন্তু একটা গুলি ছোড়েনি। দেখা যাক, let us see, but we have to wait for the diplomacy to work, because only war দিয়ে সলিউশন আসবে না। only war দিয়ে সলিউশন আনতে গেলে প্রচুর ওয়েস্টেজ, প্রচুর ড্যামেজ। let diplomacy play its role, and economic strangulation of this Yunus government, and then the finishing touch by what is needed. Let me stop here. Yes, Hindu is not a religion but a philosophy. Dharma is not religion. Hindu dharma মূল জায়গা, it has not come from lips of any person. Accumulation of wisdom in centuries, for thousands of years. But religion has come from some lip of some human being. Quran has come from lips of one person. Bible has come, as they claim, from the lips of Jesus. All these things. But Hinduism has not come from no specific human origin. সভ্যতা, একটা সভ্যতার বিবর্তন, সেখানে তার অরিজিন। শুভরাত্রি।